তানিয়ার কথায় আবারও রাহাকে বোকা বানিয়ে সবাই হেসে দিল। রাহা হিজাব বের করে পড়তে লাগলো আর বিড়বিড় করে তিশানকে ইচ্ছে মতো গালাগালি করতে লাগলো। বরপক্ষ আসার আগেই ঘটে গেল এক সারপ্রাইজ। রাহা তখন হিজাব পরে নিয়েছে। তিশান মুনতাহারাকে ডেকে নিয়ে আসলো ড্রয়িং রুমে। মুনতাহারাকে অদ্ভুত সুন্দর লাগছে। রাহা আগে থেকে ড্রয়িং রুমে ছিল। মায়ের দিকে তাকিয়ে রাহা আয়েশ করে বলল, ইয়া আল্লাহ, আম্মু তোমাকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। শাড়িটা তো বেশ সুন্দর, আমি তো আগে দেখিনি এটা। মুনতাহারা মুচকি হেসে তিশানের দিকে তাকিয়ে বলল, তিশান গতকাল এনে দিল এটা, তোর খালামণি আর আমার জন্য এনেছে। রাহা তিশানের দিকে তাকিয়ে বলল, ও, অনেক সুন্দর হয়েছে তিশান ভাই, আমার জন্যও তো একটা আনতে পারতেন। তিশান রাহাকে পাত্তা না দিয়ে বিড়বিড় করে বলল, আগে নিজেকে সামলাতে শেখেন, নিজেকে সামলাতে পারে না, আসছে শাড়ি পরতে। রাহা শুনলো কি না বোঝা গেল না। এর মধ্যেই মুনতাহারা তাড়া দিয়ে বলল, দেখেছিস কেন, কি হয়েছে? কাজ আছে ওখানে। ড্রয়িং রুম তখন ফাঁকা, বাহিরের কোনো মানুষ নেই তেমন, সবাই ছাদে। এই ব্যবস্থাটা তিশান নিজে করেছে যেন বাহিরের মানুষ রুমে না থাকে। মুনতাহারার দিকে তাকিয়ে তিশান বলল, আরে আন্টি, সবুর করো, তোমাকে আজকে সুন্দর লাগছে, তাই আঙ্কেলকে দেখাবো। তিশানের কথা শুনে মুনতাহারা অবাক হলো। রাহা এক্সাইটেড হলো। মুনতাহারা বিড়বিড় করে বলল, তোর আঙ্কেল আসবে কোথা থেকে? তিশান হেসে বলল। জাস্ট ওয়েট। রাহা কেবল তাকিয়ে রইল কি হতে পারে ভেবে। 5 মিনিট পর কলিং বেল বেজে উঠল। ছাদে অনেক মেহমান, তেমনি কোনো মেহমান এসেছে ভেবেই রাহা দরজা খুলতে গেল। তিশান বারণ করলো না। রাহা দরজা খুলে দিয়ে তো অবাক। সামনে শার্ট প্যান্ট পরিধান করা ভদ্র সভ্য লোকটাকে দেখে রাহা পেছনে তাকিয়ে মুনতাহারার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আম্মু আব্বু এসেছে। রাহার কথায় মুনতাহারার হার্টবিট বেড়ে গেল। শরীফুল এসেছে কথাটা ভাবতেই মুনতাহারা বসা থেকে উঠে দাঁড়ালো। ততক্ষণে রাহা বাবাকে ঝাপটে ধরেছে। বাবাও মেয়েকে আগলে নিয়েছে বুকে। এক খুশিতে দুই খুশি মিলিত হলো। এ যেন খুশির জোয়ার। তিশান রাহার দিকে তাকিয়েই কেমন মিটিমিটি হাসছে। মনে হচ্ছে তার মনে কিছু একটা চলছে। তা না হলে তো এভাবে হাসার কথা না। হাসির লক্ষণ ঠিক সুবিধার না। শরীফুল মেয়েকে আগলে নিয়েই সবার সাথে কুশলাদি করলো। মুনতাহারার লজ্জায় ভাটা পড়লো। শরীফুল এসে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, সারপ্রাইজটা কেমন ছিল মন? মুনতাহারা মুখ লুকিয়ে হেসে বলল, আপনি আসবেন এমনটা তো কল্পনাও করিনি। গায়ের শার্টের হাতা গুটিয়ে মেয়েকে নিয়ে সোফায় বসতে বসতে বলল, ও আচ্ছা, আমি আসবো সেটা তোমরা কল্পনাও করো না? কেন গো, আমি কি দেশে আসার লোক না? শরীফুল বরাবরই মজার মানুষ, সহজ সরল আর দারুণ ব্যক্তিত্বের এই মানুষটা রাহার বাবা। এটা ভাবতেই রাহার ভীষণ ভালো লাগে। যার বাবা মা এতটা মিষ্টি, সেই মেয়ের ভালো না লেগে উপায় আছে? ওসির রহমান গম্ভীরতা নিয়ে এসে শরীফুলকে অভ্যর্থনা জানালেন। মুখে হাসির রেশটুকু নেই, দেখলে মনে হবে সে রেগে আছে, অথচ তার চেহারাটাই এমন। খুব বেশি হাসতে দেখা যায় না তাকে। তিশান হচ্ছে 5 মিশালি। তিশানকে দেখলে এক এক সময় এক একজনের মতো লাগে। কখনো বাবার মতো গম্ভীর, তো কখনো আন্টি আঙ্কেলের মতো হাসি খুশি আর দুষ্ট। আর ভদ্রতার রেশটুকু পেয়েছে মায়ের থেকে। তিশানের মা রোকেয়া বেগম একদম আলাদা প্রকৃতির মেয়ে ছিল ছোটকাল থেকেই। সবাই রোকেয়া বেগমকে বাবার বড় মেয়ে হিসেবে লক্ষ্মী মেয়ে বলতো। আর মুনতাহারা ছিল যথেষ্ট উড়নচণ্ডী স্বভাবের। সেই স্বভাব রাহার মধ্যে চলে এসেছে। দ্বিগুণ খুশির আমেজের মধ্যে তানিয়ার কানে খুশির সংবাদ যেতেই তানিয়া রুম ছেড়ে ড্রয়িং রুমে এসে সালাম দিয়ে বলল, আঙ্কেল কেমন আছেন? আপনার আশাটা অবিশ্বাস্য। শরীফুল হাসলো, হেসেই বলল, আমার মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর সেই শুভক্ষণে বাপের অনুপস্থিত মানায় নাকি? তানিয়াও হাসলো, কিন্তু রাহা বাবার মুখের দিকে ছোট্ট শিশুর মতো তাকিয়ে রইল। মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে কথাটা রাহার ঠিক বুঝে আসছে না। বাবার মুখের দিকে তাকিয়ে থেকেও কিছু বুঝতে না পেরে তিশানের দিকে তাকাতেই রাহাকে ফট করে চোখ টিপল তিশান। রাহা তো আঁতকে উঠল। এ আবার কেমন কাণ্ড! তিশানকে ইচ্ছে মতো গালাগাল দিতে ইচ্ছে করলো। সময় হয়ে গেল সেই শুভক্ষণের। বরপক্ষ ইতিমধ্যেই হাজির। বেশ কয়েকজন মুরব্বী এসেছে। ছেলে পেলেদের আনাগোনা কম। এই যে তিশানের হাতের ইশারায় হয়েছে সেটা বুঝতে অসুবিধা হবে না এই বাড়ির কারোই। রিয়াদকে বেশ স্মার্ট লাগছে। অন্যান্য আত্মীয়রা ছাদে আছে এই মুহূর্তে। তানিয়া চুপটি করে বসে আছে। রাহা তানিয়ার দিকে তাকিয়ে ভাবলো, ইস,
তানিয়াপুকে এমন চুপচাপ একদম মানাচ্ছে না। বিয়ে করলে বুঝি এভাবে চুপচাপ থাকতে হয়? রাহার বোকা কথা কেউ শুনতে পায়নি বলে বাঁচা গেল। বরাবরই রাহা এই বোকা কথার জন্য কাজীর মহলে হাসির পাত্রী হয়। খাওয়া দাওয়া শেষ হয়েছে। সময় তখন রাত 8টা বাজে। এশার নামাজ আদায় করতে সবাই মসজিদে গিয়েছিল। ছেলের বিয়েটা মসজিদে শেষ করে তারপর আসবে। এতক্ষণে বাসায় চলে আসার কথা সবার, কিন্তু একটু বেশি দেরি হয়ে যাচ্ছে বলে বাসার সবাই অপেক্ষা করার মানুষদের মনে হচ্ছে কিন্তু একটু বেশি দেরি হয়ে যাচ্ছে বলে বাসায় অপেক্ষা করা মানুষদের মনে হচ্ছে। এদিকে রাহা কেমন ছটফট করছে। কোনো অজানা এক কারণে রাহার অস্থির লাগছে, কিন্তু কেন বুঝতে পারছে না। তানিয়াকে জানানোর জন্য গিয়ে জিজ্ঞেস করলো, কি গো, ওনারা আসেনি কেন? এত লেট করছে কেন? তানিয়া আশেপাশে তাকিয়ে ফিস ফিস করে বলল, বসে আছি আমি, অথচ তোর এত তাড়া। তোর বেলায় তুই যে ঠিক কী করবি ভাবা যাচ্ছে না। রাহা মুখ ভেঙচি মেরে সাইড হয়ে বসে পড়লো। মুনতাহারা ডাক পড়লো, রাহাকে ডাকছে। রাহা ড্রয়িং রুম পাড়ি দিয়ে আন্টি রুমে যেতেই দেখলো রোকেয়া বেগম আলমারি থেকে শাড়ি চুড়ি বের করছে। রাহার মনে এত কিছু নেই। সে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ডাকছো কেন আম্মু? মুনতাহারা নিঃশব্দে মেয়েকে কাছে বসালো। মেয়ের মাথায় এক হাত বুলিয়ে দিতে লাগলো, অথচ মুখে কিচ্ছু বলছে না। মায়ের এমন কাণ্ড রাহার সুবিধার লাগলো না। মায়ের ডান হাতটা সরিয়ে দিয়ে ছোট্ট মন নেচে উঠে বলল, কি বলবা সেটা বলো আম্মু। আমাকে যেতে হবে, সবাই এখনই চলে আসবে হয়তো। মুনতাহারার চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রোকেয়া বেগম চোখ দিয়ে শাসাচ্ছে মুনতাহারাকে। রোকেয়া বেগম জানে রাহার চোখে মায়ের কান্না ধরা পড়ে গেলে দেখা যাবে দুই মা মেয়ে একসাথে কান্নাকাটি শুরু করে দেবে। দুটোই বড্ড ইমোশনাল। মুনতাহারা আর কথা এগোতে পারল না। ততক্ষণে সব লোক এসে পড়েছে। ড্রয়িং রুমে ঢুকেই ওসির রহমান সবাইকে ডাকলো। তানিয়ার রুম থেকে তানিয়াকে সাথে করে নিয়ে বের হলো রিয়াদের ভাবি। তানিয়া মাথা নিচু করে ড্রয়িং রুমে প্রবেশ করলো। নিচের দিকে তাকিয়ে থাকার কারণে সবার পা দেখছে। একজন বয়স্ক ব্যক্তি তানিয়াকে বসতে বলল। তানিয়া নিশ্চুপ হয়ে বসে পড়ল। রিয়াদ বসে আছে জামাই সেজে। তিশান দাঁড়িয়ে আছে এক সাইডে, পরনে তার পাঞ্জাবি। তিশানকে এক অদ্ভুত সৌন্দর্য ঘিরে রেখেছে মনে হচ্ছে। শরীফুল মুনতাহারা আর রাহাকে ডাকলো। রাহা মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকা বাচ্চার মতো মায়ের সাথে করে ড্রয়িং রুমে প্রবেশ করতেই তিশানের দিকে নজর গেল। তিশানের দিকে তাকিয়ে রাহার বুকটা কেমন ধক করে উঠল। রাহা এই অস্থিরতার কারণ বুঝতে পারছে না কোনোভাবেই। শরীফুল চুপ করে আছে। এক বয়স্ক ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে পরিস্থিতি সামলানোর জন্য। বয়স্ক ব্যক্তি ডাকলো রাহাকে। রাহা মায়ের পেছন থেকে উকি মেরে একটু সামনে এসে বলল, জি আঙ্কেল, আমি। বয়স্ক ব্যক্তিটা মুচকি হেসে রাহাকে কাছে রাখলো। রাহা দু একবার বাবা মা আর তিশানের দিকে তাকিয়ে দুই পা বাড়িয়ে ব্যক্তিটির কাছে গিয়ে দাঁড়ালো। বয়স্ক ব্যক্তিটি রাহার হাত ধরে পাশে বসিয়ে দিয়ে বলল, আমি তোমার আঙ্কেল হই না দাদু ভাই, তুমি আমাকে দাদু ভাই ডাকতে পারো। রাহা মাথা নাড়িয়ে সায় দিল। বয়স্ক ব্যক্তিটার নাম ফজলুর সাহেব। ফজলুর সাহেব রাহাকে সুন্দর করে বলল, তুমি মেয়ে দাদু ভাই, তোমাকে আজ হোক কিংবা কাল বিয়ে করতেই হবে, বলো হবে না? রাহা কেবল মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। অপলক লোকটার দিকে তাকিয়ে রইল। পরের শব্দটা কি হতে পারে সেটাই বোঝার চেষ্টা চালাচ্ছে রাহা। ফজলুর সাহেব বললেন, তোমার বাবা মা তোমাকে এতটাই ভালোবাসে যে তুমি রেখে যাবে কিনা, কষ্ট পাবে কিনা ভেবে তোমাকে একটা সংবাদ দিতে পারছে না। দাদু হয়ে আমাকে অভয় দিলে আমি বলতে চাই সেই সংবাদটা। রাহার ভেতরে থাকা সব শব্দরা থেমে গিয়েছে। মুখ ফুটে কোনো বাক্য ব্যয় করবে সেটার শক্তি তার নেই। তাই শুধু মাথা নাড়িয়ে সায় দিল। ফজলুর সাহেব বললেন, তোমার নিকা ব্যাপারটা তাড়াহুড়ো মনে হতে পারে, তোমার নিকট ব্যাপারটা তাড়াহুড়ো মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা উত্তম আছে। হারাম সম্পর্কে না থাকার চেয়ে বিয়েটা সহজ করে দেওয়া উচিত নয় কি? রাহার চোখ মুখ প্রশ্নবিদ্ধ। হয়তো প্রশ্ন করতে চাচ্ছে কে তার সাথে হারাম সম্পর্কে আছে, কিন্তু পরিস্থিতি পরিবেশ প্রশ্ন করার মতো না। এখানে ছোট্ট থেকে বড় সবাই উপস্থিত। রাহাকে আর প্রশ্ন করতে হলো না। বুদ্ধিমান ফজলুল নিজেই বললেন, নিশ্চয়ই তোমার মনে হচ্ছে একটি হারাম সম্পর্কে আছে, তাই তো? দেখো, আমাদের তিশান্ত তোমাকে বিয়ে করতে চায়। ও রাজি এবং পাত্রে আমাদের সামনেই। তাহলে পাত্র ও পাত্রী কীভাবে ঝুলিয়ে রাখার জন্য তো আমাদের রবের কাছে জবাবদিহি করতে হবে। গার্ডিয়ান হিসাবে এটা আমাদের দায়িত্ব।
রাহার এতক্ষণে সবকিছু বোঝা হয়ে গিয়েছে। নিচু হয়ে থাকার কারণে তিশানের পাগুলো দেখা যাচ্ছে। ভীষণ ইচ্ছে করছে তিশানের মুখের দিকে একটু তাকাতে, কিন্তু এই ইচ্ছেটা কেন হচ্ছে সেটাও অজানা। রাহা নিশ্চুপ হয়ে বসে আছে, মনে মনে যে কোনো হিসাব নিকাশ করবে সেটাও পারছে না। সমস্ত শরীর লক হয়ে গিয়েছে মনে হচ্ছে। ফজলুর সাহেব বললেন, তোমার বাবা মায়ের ধারণা তাদের পছন্দই তোমার পছন্দ, তাও একজন মানব হিসেবে তোমার থেকে মতামত নেওয়া উচিত, তাই তোমাকে জিজ্ঞাসাবাদ করে নিতে চাচ্ছি। দাদু ভাই, তুমি কি রাজি? যদি রাজি হও তাহলে আমরা 2 জোড়া পাখির খাঁচার সংসার বাঁধিয়ে দিতে চাই। রাহা কি বলবে বুঝতে পারল না। এমন একটা মজলিসে না বোধক কোনো শব্দ উচ্চারণ করার মতো স্পর্ধা রাহার নেই, আর না করেই যে খুব বেশি শান্তি পাবে সেটাও না। তিশানের চোখে মুখে ভয় নেই, যেন তিশান জানেই রাহা না করবে না, রাহা রাজি হবে এমনটাই তিশানের বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, দৃঢ় বিশ্বাস। তানিয়াকে নিয়ে গিয়েছে। দুজোড়া বিয়ে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। রোকেয়া বেগম ভীষণ কান্নাকাটি করেছে মেয়ের জন্য। বেচারি তানিয়াও এতটা সময় হাসি মুখে থাকার চেষ্টা করলেও বিদায় বেলার আর চোখের পানি আটকে রাখতে পারল না। ওসির রহমানের চোখ দুটো লাল টুকটুকে হয়ে গিয়েছে। মানুষটা গম্ভীর বলে কান্না করতেও পারে না, অথচ ভেতরের কষ্টটা কাউকে বোঝাতেও পারছে না। বিদায়ের সময় লাল রঙের টুকটুকে বউয়ের সাজে তানিয়া যখন কেঁদে কেটে একাকার, ওসির রহমান রিয়াদের হাতে মেয়ের হাত তুলে দিয়ে শান্ত কণ্ঠে বলল, সর্বদা বাবার ধমকি ধামকি আর বকাঝকার উপরে থাকা মেয়ে তানিয়া বাবার মুখের কথায় অঝরে কান্নায় ভেঙে পড়ল। ওসির রহমান মেয়েকে আগলে নিল, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। দূর থেকে তিশান নিজেকে সামলিয়ে শক্ত মন নিয়ে এসে বাবার কাছে থেকে তানিয়াকে টেনে নিয়ে হাসার চেষ্টা করে বলল, আর কান্না করতেছিস কেন? তোকে তো ভাইয়া কালকে গিয়ে নিয়ে আসবো। তানিয়া শান্ত হলো না। ভাইয়ের কথায় আরো বেশি করে ধুকরে কেঁদে উঠল। এভাবে বেশিক্ষণ রাখা যায় না, বিদায় তো দিতেই হবে। মুনতাহারা, শরীফুল, তিশান সহ সবাই গেটের বাহিরে পর্যন্ত এগিয়ে গিয়ে আসলো তানিয়াকে বিদায় নিয়ে রুমে আসতে আসতে মুনতাহারা দীর্ঘশ্বাস ফেলে আফসোসের স্বরে আওড়ালো, বোনের মেয়েকে বিদায় দিয়েই বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নিজের মেয়েকে বিদায় দেব কিভাবে? শরীফুল মুনতাহারার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সান্ত্বনা দিল। তিশানের কানে মুনতাহারার কথাটা আসলো, কিন্তু তিশান কিচ্ছু বলল না। শরীফুলের হাতেই মুনতাহারাকে ছেড়ে দিয়ে দ্রুত রুমে চলে আসলো। ড্রয়িং রুমের কান্নাকাটি, হাহাকার, চিৎকার, আহাজারি সবকিছু দু চোখ খুলে দেখছিল রাহা। বিয়ে পড়ানোর পর তাকে সেই স্থানটাতে বসিয়ে রাখা হয়েছিল, সে ঠিক ওই জায়গাটাই ঠায় বসে আছে। তার উপর দিয়ে এতক্ষণে সব ভূমিকম্প হয়ে গেল, অথচ মেয়েটা একবারের জন্য নড়লও না। ফজলুর সাহেব রাহাকে জিজ্ঞাসাবাদ করার পর রাহা কেবল দু চোখ মেলে বাবা মায়ের দিকে তাকিয়েছিল। মা বাবার চোখে আকুতি, শেষবার তিশানের চোখে তাকিয়ে দেখতে পেয়েছিল বিশ্বাস আর ভরসা। তিশানের চোখ রাহাকে বলেছিল, রাহা, তুই রাজি, আমি জানি সেটা। তো চোখ বলছে তুই রাজি, তোর চোখ মিথ্যা বলতে পারে না রাহা। রাহার মন প্রতিবাদী হয়ে বলতে লাগলো, রাজি হবি না কেন? কার জন্য অপেক্ষা করবি? কেউ তো নেই। এতগুলো মানুষের চোখের আকুতি আর বিশ্বাস ভেঙে দেওয়া উচিত হবে না? সব শেষে রাহা রাজি হলো। সবার চোখের দিকে তাকিয়ে তাদের চোখের ভাষা বুঝে মানতে চাইলো, অথচ নিজের মন কি চায় সেটা একবারের জন্য ভাবলো না। এটাই কি মেয়েদের জীবন? রাহার মুখে রাজির সম্মতি পেয়ে উপস্থিত সবাই সম্মস্বরে আলহামদুলিল্লাহ পড়েছিল। ফজলুর সাহেব পরম যত্নে রাহাকে পাশে বসিয়ে মুনতাহারাকে ইশারা করলো কিছু আনতে। মুনতাহারা রুমে গিয়ে রোকেয়ার নামিয়ে রাখা শাড়ি চুড়ি নিয়ে আসলো। মুনতাহারা এগুলো এগিয়ে দিতেই ফজলুর সাহেব মৌকে ডেকে বলল, দাদু ভাই, চুড়িগুলো পরিয়ে দাও তো। মৌ এগিয়ে আসলো শান্ত পায়ে। রোকেয়া বেগমের বালা দুটো রাহার হাতে পরিয়ে দিল। ঠিক পরিয়ে দেওয়া বলে না, কোনো রকমে হাতে দিয়ে রাখা বলা যেতে পারে, কারণ রোকেয়া বেগমের বালা রাহার হাতে ঢুল ঢুল করছে। রাহা এখন শাড়ি পরুক এটা চাচ্ছে না তিশান। মৌকে ইশারায় বুঝালো শাড়ি পরাতে হবে না। মৌ শাড়ির সাথে থাকা চকচকে ওনাটা রাহার মাথায় পরিয়ে দিল। একেবারে বউ বউ লাগছে। বউ বউ লাগার জন্য মুখের মধ্যে যেই ভয় আর লজ্জা থাকে সেটাই যথেষ্ট। এটার জন্য শাড়ি পরতে হবে এমন কোনো কথা নেই। রাহার ফর্সা মুখ লালচে হয়ে গিয়েছে,
ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। হুজুর তানিয়াকে যখন কবুল বলতে বলেছিল রাহা তখন কাঁপছিল। রাহার ঠিক সামনে বসে থাকা তিশান ঠায় রাহার দিকে তাকিয়ে রইল। রাহার কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে তিশান অনেক কিছু ভাবতে চাইলো, কিন্তু ভাবতে পারল না। তানিয়ার কবুল বলায় ব্যাঘাত ঘটালো। তানিয়ার কবুল বলা শেষ হতেই হুজুর এবার রাহার কাছে আসলেন। বরদের বিয়ে মসজিদে হয়ে গিয়েছিল বলে এখন শুধু বউদের বিয়ে হচ্ছে। রাহার কাছে যখন হুজুর আসলো তিশান তখনও তাকিয়েছিল রাহার দিকে। অমনি তিশানের তাকিয়ে থাকায় ব্যাঘাত ঘটিয়ে কেউ একজন সামনে দিয়ে একটা বড় সড়ো কাপড় টেনে দিল। তিশান তখনও অতি বিশ্বাসে থাকে ঠিক ওইভাবেই তাকিয়ে রইল। সামনে কাপড় টেনে দেওয়া থাকলেও তিশান যেন তার প্রিয়তমাকেই দেখতে পাচ্ছে। 5 বার বলার পর রাহা কবুল বলেছিল। কবুল বলার আগের সময় আর পরের সময়ের মধ্যে এক বিশাল তফাৎ অনুভব করছিল রাহা। এতক্ষণ বুকের ভেতর সেই ভারী কিছু একটা ধক ধক করছিল, সেটা এখন থেমে গিয়েছে, বুকটা শান্ত লাগছে। তানিয়ার বিদায়ের শেষে তিশান রুমে ঢুকেই রাহাকে চোখে পড়ল। রাহাও আনমনে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। তিশান ফট করে মুচকি হেসে দিল। সেই হাসির ব্যাখ্যা অনেক কিছু হতে পারে। এই প্রথম তিশানের হাসিটা রাহার হৃদয়ে গেঁথে গেল। বুকের মধ্যে শান্ত একটা স্রোত বয়ে গেল। রাহা ঘাড় নিচু করে নিল। খুব বুঝতে পারছে যে তিশানকে অনেক বেশি লজ্জা লাগছে। আর তিশানের প্রতি রাগ কিংবা অপছন্দ কোনো কিছুই নেই, বরং ভালো লাগছে। রাহা মনে মনে আল্লাহকে ডেকে শুকরিয়া জ্ঞাপন করলো। হালালে যে আল্লাহ এভাবে মনকে পরিবর্তন করে দেন সেটা ভেবেই স্বস্তি পেলেন। এখন যদি তিশানের প্রতি বিরক্ত কিংবা খারাপ লাগা থাকতো তাহলে ব্যাপারটা তিশান আর রাহা দুজনের জন্যই ভীষণ বাজে হতো। মুনতাহারা রোকেয়া বেগমকে শান্ত করে নিজের মেয়ের কাছে দিয়ে আসলো। রাহাকে দেখে রোকেয়া বেগমের কান্না বেড়ে গেল যেন। তিশান মাকে যথাসম্ভব থামিয়ে রাখার চেষ্টা করলো, তা না হলে দেখা যাবে রাহা আবার কান্নাকাটি শুরু করে দেবে। এমনিতেই মেয়েটা পাথর হয়ে বসে আছে, কি থেকে কি হয়ে গেল ভাবতেই তো নাজেহাল অবস্থা। রোকেয়া বেগম রাহাকে জড়িয়ে ধরে বলল, আমার এক মেয়ে চলে গিয়েছে আমার ঘর খালি করে, আল্লাহ আবার আমাকে আরেক মেয়ে দিয়ে ঘর পূর্ণ করে দিয়েছে, শুক্রিয়া। মুনতাহারা অসহায় হয়ে বলল, আমার ঘর তো অপূর্ণ হয়ে গেল আপা। রোকেয়া বেগম মুনতাহারাকে আশ্বাস দিয়ে বলল, যখন খুশি চলে আসবি মেয়েকে দেখতে, মেয়েরও যখন খুশি চলে যাবে। এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই, দুটো বাড়ি মেয়ের বাবার বাড়ি। দুই বোন গলাগলি করে কতক্ষণ সময় কাটালো। শরীফুল তাদের ভাবের মধ্যে নাড়া দিয়ে বলল, কই চলো এবার বাসায় যাই। মেয়ের শ্বশুর বাড়িতে থাকবে নাকি? মুনতাহারা চোখ মুখ মুছে হাসার চেষ্টা করলো। কিছু বলার আগে ওসির রহমান গলা ঝাড়ি দিয়ে বলল। শরীফুল আমতা আমতা করে বলল, নতুন আত্মীয়, না হলে ভেবে দেখতাম দুলাভাই। দেখো তোমরা যা ভালো মনে করো। ওসিউর রহমান দুহাত পেছনে গুজে রেখে বার কয়েক গলা ঝাড়ি দিয়ে মিনমিনিয়ে কথাটা বলে চলে গেল। শরীফুল মুনতাহারার দিকে তাকাচ্ছে ভাব গতিক বোঝার জন্য। মুনতাহারা নিজেও বুঝতে পারছে না চলে যাবে নাকি থাকবে। রাহার দিকে তাকিয়ে বলল, কিরে তুই কি বলিস? এখন তো তোর শ্বশুর বাড়ি, এখন আর আমার আপার বাড়ি নাই, তাই তুই বললে না হয় থাকবো। রাহা চুপটি করেছিল। আজ কেন যেন চুপ করে থাকতেই বেশি ভালো লাগছে। নিজের মধ্যে উড়নচণ্ডী ভাবটা আসছে না। চুপচাপ লক্ষ্মী হয়ে বসে থাকতেই স্বস্তি পাচ্ছে। মায়ের প্রশ্নে কি জবাব দেবে ভেবে না পেয়ে মিনমিনিয়ে বলল, আমাকে ও বাসায় নিয়ে চলো। রাহার বোকা কথায় বরাবরের মতোই সবাই হেসে উঠল। মুনতাহারার দিকে তাকিয়ে শরীফুল হাস্যোজ্জ্বল চেহারায় বলল, আমার মেয়েটা সে আগের মতো বোকা রয়ে গেল। মন, তুমি একটু চালাক চতুর হওয়ার জন্য হরলিক্স খাওয়াতে পারলে না? এত বিষাদের মাঝেও সবাই হেসে উঠল। মুনতাহারা হাসতে হাসতেই বলল, আমার দায়িত্ব আপাতত শেষ, এবার জামাই না হয় খাওয়াবে। কি জামাই বাবা, খাওয়াবে না? এক কোনায় বসেছিল তিশান, এক ধ্যানে রাহার দিকে তাকিয়েছিল। মুনতাহারার কথায় হক চকিয়ে গিয়ে বলল, জি জি শাশুড়ি মা। এবারের হাসি আর হই হুল্লোড় প্রায় রয়েই গেল।
তাদের মজলিসেই তানিয়া শ্বশুর বাড়ি থেকে কল এসেছিল। তানিয়ারা বাসায় গিয়ে পৌঁছেছে এটাই জানালো। সবার মাঝে এসে উপস্থিত হলো ফজলুল সাহেব। উনি এলাকার মুরব্বী। এলাকায় একজন এমন লোক থাকে যে প্রতিবেশীদের সাথে বেশ ভালো মিশে। তিনিও তেমন একজন। 70 ঊর্ধ্বে তার বয়স। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, দাড়ি, মাথার চুল সবকিছু সাদা। ফজলুল সাহেব আসতেই মুনতাহারা উঠে বসার জায়গা দিল। ফজলুল সাহেব মুনতাহারাকে থামিয়ে দিয়ে বলল, বসো বসো, আমি আমার দাদু ভাইয়ের সাথে বসি। রাহা একটু নড়ে চড়ে বসলো। ফজলুল সাহেব রাহার সাথে বসলো। রাহার সাথে ঠাট্টা করার প্রস্তুতি নিয়ে বলল, সামনে তো বাবা মা বসা, তাই তোমাকে সিক্রেট কিছু বলতে পারছি না ডার্লিং। ফজলুল সাহেব যে খুব ঠাট্টা করতে পারেন সেটা বুঝে গেল সবাই। আর এমন কথায় রাহা লজ্জায় মিয়ে গেল। এমনিতেই লজ্জা, আবার এই লোক একই কথা বলছে। শরীফুল মুনতাহারাকে তাড়া দিয়ে বলল, আহ মন, আমি ক্লান্ত। রাত 10টা বাজতে চলল। বাসায় যদি নাই যাবে তাহলে এখানে বিছানা করে দাও, আমি শুয়ে পড়ি। আর সবাই তো কম বেশি ক্লান্ত, সবাইকে ঘুমাতে দিতে দাও। কথা বলতে বলতে শরীফুল মুনতাহারাকে হাত ধরে টেনে নিয়ে চলে গেল রুমে। ওনারা চলে যেতেই তিশান লাফিয়ে উঠে রাহার পাশে বসে পড়ল। রাহা আরও মিয়ে গেল। কোন দিকে যাবে বুঝতে পারছে না। দুপাশে দুজন লোক থাকতে নিজেকে অনেক একা আর শূন্য মনে হচ্ছে এই মুহূর্তে। রাহার এমন অস্থিরতা দেখে তিশান হেসেই শরীফুল সাহেবের উদ্দেশ্যে ঠাট্টা করে বলল, দাদু ভাই, আপনি তাহলে আসেন এবার। রাত তো অনেক হলো, দাদি নিশ্চয়ই অপেক্ষা করছে। ফজলুল সাহেব উচ্চস্বরে হেসে উঠল। রাহাকে কিছু বলতে নিবে অমনি তিশান নিজের এক হাতে রাহাকে আগলে ধরে কিছুটা নিজের কাছে এনে বলল, একদম চাপ নিয়ে না দাদু ভাই, আমি আমার বউকে শিখিয়ে পড়িয়ে নেব। শোনো দাদু ভাই, স্বামী হলো মাথার তাজ, তারে সবসময় তাজ কইরা রাখবা। ফজলুল সাহেব কথাটা শেষ করার আগেই তিশান ওনার মুখের কথা নিয়ে বলল, আমার বউ আমার মাথার তাজ দাদু। তিশানের কথায় পাত্তা না দিয়ে ফজলুল সাহেব ফের রাহাকে বলল, স্বামীর অবাধ্য হবে না। স্বামী হচ্ছে আল্লাহ প্রদত্ত উপহার, তাকে সব সময় সম্মান করবে, ঠিক আছে? ফজলুল সাহেবের কথাগুলো রাহার ভালো লাগলো। রাহা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক বুঝি মুখে বলল, জি ইনশাল্লাহ, দোয়া করবেন দুলাভাই। সেই তখন থেকে রাহার সাথে কথা বলে মাত্র রাহার কণ্ঠস্বর শুনতে পেল ফজলুল সাহেব খুশিতে বাকবাকম হয়ে গেল। বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলে গেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ দাদু ভাই, দোয়া করি সুখী হও। ফজলুল সাহেবের দোয়া যেন খুব কাজে দিল রাহার মন। কেমন খুশি খুশি লাগছে হঠাৎ করেই। রাহা জানে না কেন এমন লাগছে। রাহা ভাবলো, আমি কত ভাগ্যবতী। বাবা মা সহ আমার যে কজন কাছের মানুষ ছিল, আমি তাদের সাথেই রয়ে গেলাম। আমাকে বিদায়ের মতো এই বিষাদের সাথে সাক্ষাৎ হতেই হলো না। শুধু তানিয়াপু ছাড়া সবাই আছে। রাহার ভাবনার মধ্যেই মেইন ডোর ড্রয়িং রুমের লাইট বন্ধ করে দিয়ে তিশান রাহার কাছে এসে রাহাকে বসা থেকে কোলে তুলে নিল। ডিম লাইটের আলোয় তিশানের মুখের দিকে আটকে তাকালো রাহা। আচমকা তিশানের এমন কোলে তুলে নেওয়াতে রাহা একটু ভরকে যায়। শক্ত করে তিশানের পাঞ্জাবির কলার ধরে রাখে। তিশান রাহার কানে কানে ফিস ফিস করে বলে, তোর চোখে মুখের এই উপচে পড়া ভয় দেখতে আমার ভীষণ ভালো লাগে তাজ। তোকে আমি এভাবেই রেখে দেব, আর একটু একটু করে তোর ভয় পাওয়া উপভোগ করব। আমি চাই না একদিনেই তোর এই ভয় কাটিয়ে দিতে। কানের কাছে তিশানের ফিসফিসানি আর কণ্ঠস্বর। তিশানের গরম নিঃশ্বাস রাহাকে অস্থির করে তুলল। রাহা চোখ বন্ধ করে নিল। সাথে সাথে চোখ বন্ধ করার পর বুঝতে পারলো রাহা দুলছে, মানে তিশান হেঁটে নিচে রুমে যাচ্ছে। রুমে এসে তিশান রাহাকে বিছানায় বসিয়ে দিল। লজ্জায় রাহা তিশানের দিকে তাকাতে পারছে না। তিশান স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমাকে এত লজ্জা পাচ্ছিস? সারাদিন যে ঘাড়ে ঝুলে থাকতিস তখন? রাহা কিছু বলবে না ভেবে রেখেছিল, অথচ মুখ ফসকে বের হয়ে গেল। তখন তো ভাই ছিলে। বাকি কথাটা আর বলতে পারলো না। জিভে কামড় কেটে থেমে গেল রাহা। তিশান রাহার সামনে এসে হাঁটু ঘেরে বসে পড়ল। রাহার দিকে তাকিয়ে বলল, তখন ভাই ছিলাম, আর এখন কি হই? রাহা চুপ করে আছে। তিশান রাহার দুহাত ঝাপটে ধরে বলল, বল না তাজ, কি হই এখন? তোর মুখ থেকে কত অনাকাঙ্ক্ষিত কথা শোনা বাকি আমার। বল প্লিজ সুইট হার্ট। রাহা ফট করে হেসে দিল। তিশান বুঝতে না পেরে রাহার দিকে তাকিয়ে রইল। রাহা হাসি থামিয়ে দিয়ে বলল, সুইটহার্ট বললেন? আপনার মুখে এসব শুনে অভ্যস্ত না তো, তাই কেমন বেমানান লাগছে।
তিশান বসে থাকা থেকে উঠে গেল। খুব দ্রুতই রাহাত দুগালে হাত রেখে রাহাকে কাছে টেনে নিয়ে গালে একটা চুমু খেলো। নেশাতুল কণ্ঠে বলল, হাজারো নামে তোকে সম্বোধন করা বাকি তাজ। এক এক সময় এক এক নামে ডাকবো, যে নামেই ডাকি তুই চলে আসবি। তুই জানবি যে তোকেই ডাকছে। তুই ছাড়া আমার ইহকালে পরকালে কেউ নাই। নারী যত্নের কাঙ্গাল, যত্ন পেলে শত্রুকেও বন্ধু ভাবা শুরু করে দেয়। আর তিশান তো জাস্ট একটু পেছনে লাগতো। এখন সেই তিশানকে রাহার বড্ড আপন মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে এই লোকটা আমার স্বামী, কি অদ্ভুত এক অনুভূতি। দূর মসজিদে আজানের ধ্বনি ভেসে আসছে। কিছুক্ষণ পরেই পাখির কিচিরমিচির শব্দ কানে আসতে লাগলো। পাখির কিচিরমিচির জানান দিচ্ছে এক নতুন সকালের। রাহা ঘুম হালকা হয়ে এসেছে, কিন্তু সকালের ঘুমটা এতটাই মজার যে এপাশ ওপাশ হয়ে আর একটু ঘুমাতে ভালো লাগে। গুটিয়ে থাকা রাহা ঘুমের ঘোরে পাশ ফিরতে চাইল। পাশ ফিরতেই কারো দেহের সাথে নাক মুখের ধাক্কা খেতেই ভয় পেয়ে গেল। সমস্ত ঘুম উধাও হয়ে গেল মুহূর্তেই। রাহা ধীরে ধীরে চোখ খুলল। ঘরটা অদ্ভুত নীরব। জানালার ফাঁক গলে সকালের আলো প্রবেশ করছে। চোখ খুলে চারপাশে চোখ বুলাতেই অপরিচিত রুমটা পরিচিত হতে লাগলো চোখের সামনে। পাশ ফিরে তাকিয়ে দেখলো বিশাল দেহি তিশান এক হাত রাহার উপর দিয়ে পেয়ে ভরে ঘুমোচ্ছে। ঘুমের ভাব কেটে বাস্তবে বুঝতে পারলো রাহা। গতকালের সব কিছু মনে পড়লো। তাদের বিয়ে, তানিয়ার বিদায়, দাদু ভাইয়ের দেওয়া পরামর্শ, তারপর তিশান রাহাকে কোলে তুলে রুমে নিয়ে আসা। এতটুকু ভেবে রাহা থামলো। রাহা আবারও ঘুমন্ত তিশানের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকলো ঠিক কতটা যত্ন করে তিশান গতকাল রাতে রাহার হিজাব নিজ হাতে খুলে দিয়েছে। রাহা আমতা আমতা করে বলতে চেয়েছিল, আমি পারবো তিশান বাকিটা কথাটা আর বলতে পারলো না। তিশান নিজের হাতের একটা আঙুল রাহার দুই ঠোঁটের মাঝে রেখে রাহাকে থামিয়ে দিল। নিজের ঠোঁটে তিশানের আঙুলের স্পর্শে রাহা কিছুটা কেঁপে উঠল। লজ্জায় রাঙা হয়ে মাথা নিচু করে নিতে চাইলেও তিশান নিজের করে রাহার হিজাব খুলে দিল। পেঁচিয়ে খোপা করে রাখা ভেজা চুলগুলো খুলে দিল। সামান্য বকা দিয়ে তিশান শুধালো, তুই আর মানুষ হলে না রাহা। ভেজা চুলগুলো এইভাবে পেঁচিয়ে রেখে দিয়েছিস। ছি, কি বাজে গন্ধ বেরোচ্ছে দেখছিস। তোকে আমার সাথে ক্ষমতা দেব না বলে দিচ্ছি। রাহা অভিমানী কণ্ঠে বলল, আপনার সাথে ঘুমানোর এত শখ নেই আমার। আপনার ধমকাধমকির জন্যই তো তখন ভেজা চুল পেঁচিয়ে হিজাব পরে নিতে হয়েছিল আমায়। তিশান মুখ লুকিয়ে হাসলো। হিজাবটা পাশে সরিয়ে রেখে দিয়েই রাহার চুলগুলো ভালো করে মেলে দিল। এতটুকু করে তিশান নিজে ফ্রেশ হতে চলে গিয়েছিল। রাহা চুপটি করে সেই একই জায়গায় বসেছিল। কোনোভাবে উঠতে ইচ্ছে করছিল না। উঠেই বা কি করবে ভেবে পাচ্ছিল না। তিশান ফ্রেশ হয়ে আসলে না হয় নিজে ফ্রেশ হতে যাবে, তাই রাহা বিছানায় হাত পা গুটিয়ে বসে রইল। সারাদিনের ঘটে যাওয়া সব কিছু ভাবতে লাগলো। এদিকে অপেক্ষার প্রহর শেষ হয় না। তিশান ওয়াশরুম থেকে বের হচ্ছেই না। ওয়াশরুমের দিকে দৃষ্টি দিয়ে কান পেতে শুনতে চাইলো রাহা। অঝোর ধারায় স্পর্শন হচ্ছে। বোঝা যাচ্ছে তিশান শাওয়ার নিচ্ছে। লেট হবে বুঝে গেল। রাহা আর বসে থাকতে পারলো না। কাত হয়ে শুয়ে গেল বিছানায়। তারপর আর কিচ্ছু হয়নি, কিংবা রাহার আর কিছু মনেই নেই। এতক্ষণ ঘুমন্ত তিশানের দিকে তাকিয়ে এসব ভাবতে ভাবতেই রাহার মনে পড়লো তারপর কি হলো। আমি ঘুমিয়ে গিয়েছিলাম। রাহা ঘুমিয়ে গিয়েছিল ভাবতেই লজ্জা লাগছে। বাসর রাতে জামাইকে ওয়াশরুমে রেখে বউ ঘুমিয়ে গিয়েছে, এমনটা ভাবতেই রাহার হাসি পেল। রাহার প্রচন্ড হাসি পেল। কিন্তু একা একা হাসা যায় নাকি? রাহা এটাও ভাবলো নিশা, জেরিন এরা এসব শুনলে প্রচুর হাসবে। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করবে। কিন্তু ভাবনা শেষ করতেই রাহার নজর গেল বিছানার পাশে টেবিলটাতে। ওখানে রাহার গায়ে থাকা জামাটা পড়ে আছে এলোমেলো ভাবে। রাহার চোখ ছানা বড়া হয়ে গেল। গায়ের জামা ওখানে কি করছে? রাহা আতকে উঠে নিজের শরীরের দিকে তাকালো। রাহার গায়ে একটা ছাই রঙা টি শার্ট। যতদূর মনে পড়ে ওটা তিশানের টি শার্ট। তার মানে রাহা ঘুমিয়ে যাওয়ার পরে তিশান? না, রাহা আর ভাবতে পারলো না। এতক্ষণ তিশানের দিকে মায়া নিয়ে তাকালেও এবার রাগ লাগছে। রাহা তিশানের থেকে ছিটকে সরে আসতে চাইলো, কিন্তু তিশানের শক্তপোক্ত হাতের জন্য একটু নড়তে পেরেছে কেবল, কিন্তু সরে আসতে পারেনি। রাহার নড়াচড়াতে তিশানের ঘুম হালকা হয়ে গেল। তিশান ঘুম ঘুম চোখে রাহার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, নড়াচড়া করছিস কেন? রাহা তিশানের হাতের সাথে এক প্রকার যুদ্ধ চালাতে চালাতে বলল,
ছাড়ুন, আপনি ঘুমান, আমি উঠি। রাহার কথায় তিশানের কান অবধি গেল কিনা বোঝা গেল না। তিশান রাহাকে 2 হাতে এক ঝাটকা মেরে নিজের বুকে নিয়ে গেল। রাহার মনে হলো অনেক উঁচু থেকে অনেক নিচে পড়েছে। 2 মিনিট চুপ থেকে রাহা নড়ে চড়ে উঠে বসলো। তিশান ভাই ছাড়ুন না। তিশান ঘুম ঘুম চোখে রাহার দিকে তাকিয়ে বলল, এই বিড়ালে সাউ, একটু নড়বি না, চুপ করে থাক। এত নড়চড় করলে কেমনি কি? কথাগুলো বলেই তিশান মুচকি হেসে রাহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। রাহা যেন তিশানের হাতের চাপে পিষে যাচ্ছিল। রাহা বুঝতে পারছে তিশান ইচ্ছে করে এভাবে ধরে রেখেছে। রাহা রাগ রাগ কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য লোক, ভেবেছিলাম ভালো মানুষ হয়ে গিয়েছেন। তিশান হাসলো, রাহাকে কাছে টেনে নিয়ে বলল, এইভাবে ও অপবাদ দিতে পারলি বউ? কোনো রকম অসভ্যতা করেছি আমি? রাহা নাক কুচকে বলল, আলবাত করেছেন, তা না হলে আমার গায়েও আপনার টি শার্ট কেন? আমার জামা ওখানে কেন পড়ে আছে অসহায়ের মতো?